জয় হিন্দ। ঘষা কাছে ট্যুর গাইড অ্যান্ড আইটিনারি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বাগদা খুব সুন্দর একটা সি বিচ, যেখানে পাবেন গ্রাম্য পরিবেশ, ঝাউবন আর রিসর্টগুলিতে অসাধারণ খাওয়া দাওয়া। আর এই ওড়িশার বাগদা বিচে আসতে গেলে বালাসর হয়েই আমাদের আসতে হবে। তাই এই ভিডিওটা এমনভাবে বানানো হয়েছে বা এই ট্যুর প্ল্যানটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এক রাত্রি দুদিনের এই ট্যুরটায় বাগদা সি বিচের কাছাকাছি কোনো রিসর্টে থেকে বাগদা সি বিচের মনোরম পরিবেশে ঘুরে বা বাগদার ভ্রমণ স্থানগুলো ঘুরে সাথে সাথেই বালাসোরের ট্যুরিস্ট স্পটগুলোও ঘুরে নেওয়া যায় বা দেখে নেওয়া যায়। আর এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, ভ্রমণ স্থানগুলি ঘুরবেন কিভাবে, তার কমপ্লিট একটা ট্যুর গাইড বা ট্যুর আইটিনারি পেয়ে যাবেন এই ভিডিওটাতে। অবশ্যই থাকবে বেশ কিছু রিসর্ট বুকিং নাম্বার, হোটেল বুকিং নাম্বার, ড্রাইভার নাম্বার ইত্যাদি, যেগুলো সাধারণত আমি আমার ব্লগগুলোতে দিয়ে থাকি, তার সব কিছুই থাকবে। আর ব্লগের শেষে অবশ্যই এই জায়গা ঘুরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু টিপস থাকবেই আপনাদের জন্য। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাজ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার জন্য অনুরোধ রইল। প্রথমে কিভাবে আসব? কলকাতা থেকে আসার জন্য হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন আছে, আর ট্রেনের সময় লাগতে পারে খুব বেশি হলে ওই 5 থেকে 6 ঘন্টা। হাওড়া থেকে যে ট্রেনগুলি ছাড়ে তার মধ্যে সকালবেলায় 22895 পুরী বন্দে ভারত এক্সপ্রেস 6টা 10-এ ছাড়ে আর পৌঁছায় সকাল 8টা 54-তে, মানে ওই 9টা নাগাদই ধরে রাখুন পৌঁছায়। এই ট্রেন ছাড়াও সকালবেলায় 8টা 25-এ রয়েছে 12703 ফলকনামা এক্সপ্রেস। সকাল 9টা 10-এ 12821 ধৌলি এক্সপ্রেস ইত্যাদি অনেক রকমের ট্রেনই রয়েছে। সকালবেলার ট্রেনগুলির মধ্যে থেকে এই ট্রেন ধরে নেওয়া ভালো, কারণ বাগদা সমেত আমরা বালেশ্বরের ভ্রমণস্থানগুলো ঘুরবো, তাই সকালবেলার ট্রেন ধরে বালেশ্বর চলে এসে ট্যুরটা শুরু করাই উচিত বলে আমার মনে হলো। আর আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়ছে, আমরা ধরেছি ধৌলি এক্সপ্রেস আর নামবো বালাসরে। এখন আমরা পৌঁছে গেছি বালেশ্বর স্টেশনে, আর এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে বাগদা সি বিচের উদ্দেশ্যে। তো এই হচ্ছে বালেশ্বর স্টেশন, আর স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে পেয়ে যাবেন আপনারা টোটো, কার, যা কিছু। অনলাইনে গাড়িও বুক করতে পারেন, তবে একটা কথা জানি কি, আমাদের তো অলরেডি গাড়ি বুক করা ছিল, তাই এখান থেকে বাগদা বিচ পর্যন্ত গাড়ি ভাড়া নিতে পারে 1200 টাকা, আর অটো ভাড়া নিতে পারে ওই 800 থেকে 900 টাকা মতন। 1000 টাকাও চাইতে পারে, বার্গেনিং করে নিতে হবে। তো বালাসোর থেকে আমাদের গাড়ি করে বাগদার উদ্দেশ্যে জার্নি শুরু হয়ে গেছে, আর ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব। আর আমাদের ড্রাইভার সাহেবের নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা কল করে নিতে পারেন। আর চলুন একবার দেখে দিই বালাসোরের রাস্তাঘাটগুলো কীরকম। বালেশ্বর থেকে গাড়ি করে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে দেখতে চলে আসুন ইকো ক্যাম্পে। তো মাই ইকো ক্যাম্পে আসলে প্রথমেই আপনারা এরকম রিফ্রেশিংয়ের জন্য ডাব পাবেন, আর ডাবের জলটা ভালো দারুণ। আর চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম এই ক্যাম্পটা বা এই থাকার জায়গাগুলো। সমুদ্র যেতে ওই 100 থেকে 150 মিটার পর্যন্ত হাঁটতে হবে। এদিকেও অনেক, আর এখানে অনেক টেন্ট আছে, আর টেন্টগুলো 1300 টাকা থাকা খাওয়া নিয়ে ভাড়া। চলুন এবার দেখিয়ে দিই আমরা যেখানে ছিলাম, মানে আমরা যে কটেজ টাইপের ঘরগুলোতে ছিলাম সেই জায়গাটা কীরকম, মানে সেই ঘরগুলো কীরকম।
আর আমাদের এখানে থাকার জন্য পার হেড 2000 টাকা নিয়েছে। 2200 টাকা চেয়েছিল, বার্গেনিং করে 2000 টাকা পার হেড। খাওয়া দাওয়া থাকা সব কিছু নিয়ে কিন্তু এখানের দামগুলো বা রেটগুলো আমরা বলছি। চলুন দেখে নিন। খুবই সুন্দর, ছোটোখাটো খুব সুন্দর জায়গাটা। আর যেহেতু আমরা একটু দেরি করে এসেছিলাম, তাই এবার আমরা তাড়াতাড়ি গিয়ে খেয়ে নেব। চলুন দেখিয়ে দিচ্ছি ডাইনিং প্লেসটাকে। তো এই হলো ডাইনিং হল। এখন আমাদের খাবার সময় আমরা একটু দেরি করেই এসেছি, তাই ডাইরেক্ট আগে খাবার খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পর আমরা যাব সমুদ্রের দিকে। কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক পাওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে এসে আমরা চলে এসেছি এখন ডাইনিং প্লেসে। আর ডাইনিং প্লেসে দুপুরের আজকের মেনুতে কী কী খাবার রয়েছে একবার দেখে নিন। এই হলো আমাদের দুপুরের খাবারের মেনু। ভাত, ভাজা, চাটনি, স্যালাড, তরকারি আছে, পটল চিংড়ি মনে হচ্ছে, ডাল, কাঁকড়া আছে, পমফ্রেট আছে, আর মালাইকারি, গলদা চিংড়ির মালাইকারি। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার আজকের জন্য। তো এইগুলো তো আমরা অর্ডার করেছিলাম তাই। আর কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে পার্সে ফ্রাই। আর দেখে তো ভালোই লাগছে পার্সে ফ্রাইটা। কমপ্লিমেন্টারি পেলে মাঝে মাঝে খুব ভালোই লাগে। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখাচ্ছি আবার। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু দুপুরবেলায় রেস্ট নিয়েছিলাম, একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু বিকেল হয়ে গেছে বা সন্ধে হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে। এখান থেকে সি বিচ যেতে ওই 50 থেকে 70 মিটার মতন হাঁটতে হবে। আর হাঁটতে হবে ঝাউবনের মধ্যে দিয়ে। আর ঝাউবনের এই মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে। বিকেলবেলায় একবার সমুদ্রর ধারটাকে বা সমুদ্রটাকে দেখে নিন। ঝাউবনের মধ্যে দিয়ে বেরিয়ে এসে পিছনে আমার হচ্ছে এই সমুদ্র। আর পিছনে এই যে জঙ্গলটা রয়েছে, এই ঝাউবনের ভেতর দিয়ে আমি হেঁটে হেঁটে আসলাম, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। জায়গাটা খুব সুন্দর। রাত্রিবেলায় আমরা এখানে খাওয়া দাওয়া করবো, স্টে করব, এবং পরের দিন অবশ্যই সকালবেলায় আর একবার আসবো আমরা সমুদ্রের পাড়ে ঘুরতে। তারপরে এখান থেকে যাত্রা দেবো আমরা বালাসোর টুরিস্ট স্পটগুলো দেখার জন্য। দিনের আলোতে এই রিসর্টটাকে তো দেখেছিলামই, এবার দেখুন রাতের আলোতে কত সুন্দর লাগে। আর এখানে আপনারা থাকতে পারবেন রাত্রিবেলায় 9টা পর্যন্ত। তারপরে খাওয়া দাওয়া করে ঘরে থাকতে হবে। চিকেন বারবিকিউ চলে এসছে। একটু আগে পকোড়া এসেছিলো এবং চা এসেছিলো, সেটা খুবই খিদে পেয়েছিলো, তাই আমরা খেয়ে নিয়েছি। আর এই চিকেন বারবিকিউ করার জন্য 1 কেজি 600 টাকা, এবং হাফ কেজি মানে 500 গ্রাম নিলে হচ্ছে 300 টাকা, এরকম প্রাইস। এছাড়াও হচ্ছে আপনারা পমপ্লেট, মাশরুম ইত্যাদি বারবিকিউ করে খেতে পারেন এখানে। তো চলুন খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে। তো দারুণ লাগছে খেতে। চিকেন বারবিকিউ ভালো টেস্ট হচ্ছে, সুপার টেস্ট হয়েছে। আর রাতের খাওয়া দাওয়া সেরে আজকে আমরা ঘুমিয়ে পড়ছি। আর পরের দিন শুরু হবে আমাদের এখান থেকে গাড়ি নিয়েই বালাসোর ট্যুর। কত খরচা পড়ছে, ড্রাইভারের নাম সব কিছু আমি ভিডিওতে বলছি, তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গুড মর্নিং। সকাল সকাল চা চলে এসছে, চা খাওয়া হয়ে গেছে। আর ঘড়িতে এখন বাজে 6:45। আমরা মোটামুটি 5:30 নাগাদ উঠে পড়েছিলাম। উঠে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়ে এখন আমরা বাগদা থেকে যাব পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি এবং ওইদিকে সাইট সিনগুলো করার জন্য। আর এর জন্য আমাদের গাড়ি ভাড়া নিয়েছে 3000 টাকা। তো আমাদের গাড়ি চলে আসলে আমরা বেরোচ্ছি। আর চলুন আমাদের সাথে আপনারাও দেখে নেবেন কোন কোন জায়গাগুলো আজকে আমরা ভিজিট করি। আর এই যে ঝাউবন আর পিছনে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তা দিয়ে চলে গেলেই হচ্ছে আমাদের সেই রিসর্ট বা ক্যাম্পটা। আর তার উল্টো দিকের এই রাস্তা দিয়ে যেখান দিয়ে আমি যাচ্ছি, সেখান দিয়ে গিয়ে এই যে দেখা যাচ্ছে সোজা রাস্তাটা গিয়ে হচ্ছে সমুদ্রটা। কিন্তু এখানে জল জমে গেছে, তাই জন্য এখান দিয়ে যাচ্ছে না, একটুখানি ঘুরে যেতে হবে। চলুন যাচ্ছি। আগের দিনকে আগের দিনকে বিকালবেলাতেও আমরা এই রাস্তাটা দিয়েই গিয়েছিলাম। আজকে সকালবেলায়
আর তাই এই জায়গাটা থেকে ছেড়ে দেওয়ার আগে বা চলে যাওয়ার আগে আরেকবার দেখে নিচ্ছে জায়গাটা। আর সকালে সোনা রোদে এই হচ্ছে ঝাউবন আর এই হচ্ছে সমুদ্র। আর এই সমুদ্রের ধার ঘেঁষেই সকালবেলায় বা বিকেলবেলায় যদি আপনারা হাঁটেন তাহলে পেয়ে যেতে পারেন শামুক, ঝিনুক, শঙ্খ, ছোট ছোট আরও অনেক কিছু সামুদ্রিক জিনিস। মানে একাকী নির্জনে সময় কাটানোর জন্য এটা একটা দারুণ অফবিট প্লেস। উইকেন্ডেতে ভিড় হয়, অনেক লোকজন আসে, আর তাছাড়া খুব একটা তেমন ভিড় হয় না এই বিচগুলোতে। আর এত বড় বিচ দেখতেই তো পাচ্ছেন, আর এর বিভিন্ন পাড়ে রয়েছে নানা রকমের এই ইকো ট্যুরিজমের হোটেলগুলো বা কটেজগুলো। তো এখন আমরা বালাসোরের ট্যুরিস্ট স্পটগুলো দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমরা প্রথমেই যাব জগন্নাথ টেম্পল দেখতে। কি মনে হচ্ছে আমরা পুরীতে রয়েছি, বা এই চাকাগুলো দেখে মনে হচ্ছে আমরা কোনো জায়গায় রয়েছি, কিন্তু কোনো জায়গাতেই নয়। আর আমরা রয়েছি ইমামি জগন্নাথ টেম্পলে। আর দেখুন জগন্নাথ টেম্পলের ভেতরটা কত সুন্দর, কোনারকের সূর্য মন্দিরের মতন, মানে চাকাগুলো এরকম রয়েছে। আর চারিধারে ঘুরতে বেশ ভালোই লাগবে, খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। মানে এত সুন্দর এই জগন্নাথ মন্দির আপনারা না আসলে চিন্তাই করতে পারবেন না। জগন্নাথ দেবকে দর্শন করার পর চলুন এবারে এই মন্দিরের চৌহদ্দির ভেতরে চারধারের পরিবেশটা দেখিয়ে দিই আপনাদেরকে। সুন্দরভাবে সাজানো গুছানো এই ক্যাম্পাসটা খুব ভালো লাগবে। আর এরপর দেখার পর আমরা যাব নীলগিরি রাজবাড়ি এবং নীলগিরি জগন্নাথ টেম্পল দেখতে। তবে আমরা গাড়ি থেকেই মানে জানলা দিয়ে দর্শন করেছি, চাইলে আপনারা নেবে দেখতে পারেন। আমরা আপনাকে দেখিয়ে দিলাম, এখানটা নেবেও আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। তো আমরা এখন চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করতে। আর এই যে পিছনে যে পাহাড়টা রয়েছে বা গাড়িতে আস্তে আস্তে যে পাহাড়টা দেখলাম, সেই পাহাড়ের ওপরেই আমাদেরকে উঠতে হবে। আর আমাদের এই জায়গায় ওঠার জন্য প্রায় 200টা সিঁড়ি ভেঙে উঠতে হবে। চেষ্টা করব, সব জায়গায় চেষ্টাই করি, পারবো কিনা জানি না, তবে চেষ্টা করছি ওঠার, এবং সব জায়গায় উঠেও যাই, তাই মনে হয় উঠেই যাব। জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর বলে চলুন শুরু করি আমাদের পঞ্চলিঙ্গেশ্বর যাত্রা। আর এটা হচ্ছে পার্কিং প্লেস, এই বড় পার্কিং প্লেস আছে এখানে, আপনারা গাড়ি নিয়ে আসলে সেটাকে পার্কিং করে রাখতে পারেন। আর একটা কথা, এখন অনেক ফাঁকা রয়েছে, কিন্তু এখানটা খুব ভিড় থাকে, জ্যাম থাকে, তো সেরকম টাইম নিয়ে আসতে হবে। আর যদি একদিনেই কমপ্লিট করতে চান আমাদের মতন এই জায়গাগুলো, তাহলে টাইমটা খুব ভালো করে মেনটেন করে চলতে হবে। তো চলুন তাড়াতাড়ি আগে উঠি। তো প্রায় 100-150 মিটার মতন হেঁটে আসার পর এই হচ্ছে গেট, এখান দিয়ে এবারে আমাদের সিঁড়ি ভেঙে যেতে হবে ওপরে। তবে চলুন ওঠা যাক ওপরে। এই শুরু হলো সিঁড়ি, দেখুন সবাই উঠছে সিঁড়ি দিয়ে। এখন ওই জায়গা থেকে প্রায় 200টা সিঁড়ি আছে, আর এইভাবেই ওপর দিয়ে আমরা হেঁটে যাব। আর এই সাইড দিয়ে বয়ে আসছে ঝর্ণা, পঞ্চলিঙ্গেশ্বরের ঝর্ণা। আর এই ব্রিজের ওপর দিয়ে এসে জলটা এখান থেকে পাস হচ্ছে। তো অবশেষে আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সেই স্থানে যেখানে সমস্ত মন্দিরগুলো রয়েছে। এখানে পঞ্চলিঙ্গেশ্বর বাবা শিব মন্দিরও রয়েছে, বজরংবলীর মন্দির রয়েছে, আর পাশে সুন্দর জায়গা আছে। এই জায়গাটায় গাছের তলায় দাঁড়াতে খুবই ভালো লাগছে, একটুখানি দাঁড়িয়ে নিই আগে। আর সেই ঝর্ণাটার জল এখান দিয়েই নামছে, দেখে নিন। এই দিক থেকে ঝর্ণাটা আসছে,
এসে এইভাবে নেমে যাচ্ছে এবং যে ঝর্ণাটাকে আমরা দেখলাম অ্যাকচুয়ালি সেটাই। আর নন্দীজি রয়েছে এখানে। আর এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর শিব ঠাকুরের স্থান। তো এইখান দিয়ে উঠতে হবে, যেতে হবে শক্তি মন্দির। আর ওই যে জায়গাটা রয়েছে ওখান থেকেই আমরা পঞ্চলিঙ্গেশ্বরের পুজো দিয়ে এই সাইডের রাস্তাটা দিয়ে আসছি। এইটার পাশে হচ্ছে রাম মন্দির, রাম মন্দিরের পাশে এই রাস্তাটা দিয়ে উঠে যেতে হবে আমাদের শক্তি মন্দিরে। আর রাস্তাটা একদমই এবড়ো খেবড়ো, ভাঙাচোরা পাহাড়ি রাস্তা যেরকম হয় তাই সাবধানে আসতে হবে এই রাস্তা দিয়ে। দেখে দেখে উঠতে হবে, যেখান সেখান দিয়ে আর কি ওঠা যাবে না। সিঁড়ি টিড়ি নেই কিছু, বুঝতেই পারছেন দেখে, এরকমই একটা রাস্তা। আর এই এলাকাটা হচ্ছে বন্য প্রাণী সংরক্ষিত, মানে এখানে বন্য প্রাণীরা কিন্তু আসে। তাই চলুন মায়ের নাম করে জয় মাতারা বলে যাওয়া যাক। আর রাস্তাটা দেখছেন এরকমই সত্যি, আর বারবার প্রত্যেক জায়গায় কিন্তু লেখা আছে যেটা বন্য প্রাণীদের চলাচলের জায়গা। জয় তারা মা। আদেও রাস্তা কোন দিকে যাচ্ছে, মন্দির কোন দিকে কিছু বুঝতে পারছি না, কোনো গাইডলাইন নেই সেরকম। সেরকম জল টল বইছে, লোকজন নেই একদমই। একদম একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছি, এরকমই ধরে রাখুন। এর মধ্যে দিয়ে গিয়ে হচ্ছে শক্তি মন্দির, আর পাশ দিয়ে এভাবেই জল বয়ে চলেছে। আর ও এখান থেকে 300-400 মিটার হেঁটে গিয়ে তারপরে মন্দির বলল, মায়ের মন্দির। তো আমিও হাঁটছি এই জঙ্গলের মধ্যে দিয়ে, যদিও এটা প্রোভাইডেড এলাকা, মানে ওয়াইল্ড অ্যানিমালস এখানে দেখা যায়। মায়ের নাম করে যাই, তারপরে যা হবে দেখা যাবে। প্রচুর প্রজাপতি, ঝাঁকে ঝাঁকে প্রজাপতি এখানে। তো এই জঙ্গলের মধ্যে সুন্দর মায়ের মন্দির, ভেতরে বিগ্রহ রয়েছে, পুজো দিতে পারবেন। আমি পুজো দিলাম, ধূপ মোমবাতি জ্বালালাম। আর একটা কুল গাছের পাশে এই মন্দিরটা খুবই সুন্দর। আর খুঁজতে একটু অসুবিধা হতে পারে, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে একদম সোজা রাস্তা ধরে আসতে হবে এবং রাস্তাগুলো ভাগ হচ্ছে, কোন দিকে যাবেন না যাবেন সেটা একটুখানি বড় প্রবলেম। আর জিজ্ঞাসা করে আসার মতন খুব একটা লোক পাবেন না। দেখলেনি তো আমি কত কষ্ট করে মায়ের কৃপাতেই একজন দুজনকে দেখতে পেয়েছিলাম, তাই জিজ্ঞেস করেছিলাম। আর বললো এখানে জঙ্গলি হাতি টাতি তো আছেই। আর পুরো জঙ্গল এরিয়া, পুরো ফুলটি জঙ্গল। দেখুন এদিকে পাহাড়, পাহাড় থেকে নেমে এটা যেটা জলের জলাশয় আছে, আর জলাশয়ের পাশ দিয়েই এই রাস্তাটা যাচ্ছে। আর পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করার পর আমরা ফিরছি স্টেশনের দিকে। ওই ঝর্ণার জলের মধ্যে দিয়ে গিয়েই কিন্তু আপনাকে এই পঞ্চলিঙ্গেশ্বর স্পর্শ করতে হবে। মানে আপনারা এখানে আসলে গামছা বা প্যান্ট কিছু একটা নিয়ে আসবেন, কারণ ঝর্ণার জলের ভেতরে আপনাকে যেতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনি বাবা ভোলেনাথের স্পর্শ পাবেন। আর 2 নম্বর কথা হচ্ছে, এখানে আপনারা যে বাগদা বিচে থাকবেন, যে রিসর্টে থাকুন না কেন, তাদেরই বেশ কিছু গাড়ি আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে গাড়িটা নিয়ে নেওয়াই ভালো। নাহলে প্রচুর বার্গেনিং করতে হয় এবং ঠকার চান্সও বেশি থাকে। আর আমরা যে ড্রাইভারের সাথে ঘুরেছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এখানে ট্রেন প্রায়শই লেট করে, তাই এবার আপনারা দেখে নিন, মানে ব্লগটা শেষ করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই কোন প্ল্যাটফর্মে আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন এবং আইআরসিটিসির খাবারের জায়গাটা কোথায় এবং তার কোয়ালিটিটা কীরকম। এদিকটা হচ্ছে ওয়েটিং রুম, আর এই দিকটা হচ্ছে এই আইআরসিটিসির খাবারের জায়গা। তো আমি এখন কিছু খাবো, তাই জন্য যাচ্ছি এখানে খেতে। তো আইআরসিটিসির ক্যান্টিন, এখানে খাবারের এই কোয়ালিটি ভালো। আর এই মাছ ভাত হচ্ছে 100 টাকা, সবজি ভাত 70 টাকা, আর 80 টাকা হচ্ছে ডিম ভাত। চিকেন বা মটন জিজ্ঞেস করিনি, 120 থেকে 150 টাকার মধ্যেই হবে হয়তো। তো চলুন খেয়ে নিই। বালাসোরের ওয়েটিং রুমে আমরা ওয়েট করছি। এটা পেয়েবল ওয়েটিং রুম, আর এখানে থাকার জন্য 20 রুপিস পার হেড আপনাদেরকে পে করতে হবে পার ঘন্টার জন্য।
আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা মতন আসতে দেরি আছে, 2 ঘন্টা ধরে আমরা এখানে এখন ওয়েট করবো। এসি টেসি আছে, ভালো। আর ট্রেনে উঠলেই আমাদের ট্যুরটা কমপ্লিট। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ অ্যান্ড টাটা।